24 ঘন্টায় প্রেসিডেন্ট বাকিজ সানশাইন আপনারা জানেন অধ্যাদেশ আকারে পাশ হয়েছে গণভোটের বিধান। তার মানে গণভোট নিয়ে যত রাজনৈতিক আলোচনা বিতর্ক সেটির হয়তো আপাত অবসান হলো। তার মানে হচ্ছে একই দিনে নির্বাচন ও গণভোট হবে, একই ভোটাররা একই কেন্দ্রে ভোট দিবেন, শুধুমাত্র গণভোটের জন্য আলাদা একটি ব্যালট থাকবে, সেটা আইন উপদেষ্টা জানিয়েছেন। এবং সেই ব্যালটটি রঙিন হবে, সেটি নিয়ে নানা বিতর্ক হচ্ছে। সেই সাথে প্রশ্ন উঠেছে যে 4টি প্রশ্নের কথা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন, অধ্যাদেশে সেই 4টি প্রশ্ন রয়েছে। ফলে কেউ যদি 4টি প্রশ্নের কোনো একটিতে একমত অথবা দ্বিমত হন, তিনি কি করবেন সেই প্রশ্নের কোনো সুরাহা এখনো হয়নি। সেই সাথে ভয়ের বিষয়টি হচ্ছে, এমনকি বিএনপির কোনো নেতাও বলছেন কোনো কারণে যদি গণভোটে না জয়যুক্ত হয় তাহলে সেই নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েও কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ অদূর ভবিষ্যতে থাকবে কিনা সেসব নিয়ে আজ আমরা কথা বলবো। কথা বলার জন্য আমার সঙ্গে আছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জনাব জেসমিন টুলি, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন মাহমুদা হাবিবা, তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য। মাহমুদা হাবিবা আপা, আপনাকেও স্বাগত। এবং আছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী। শাহরিয়ার ভাই, আপনাকেও স্বাগত। আমি একটু কনফিউজ কাকে দিয়ে আলোচনা শুরু করবো। জেসমিন প্লে, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। একটা অধ্যাদেশ পাশ হলো এবং সেটি দুপুরে ক্যাবিনেটে আজকে অনুমোদন হলো, একটু আগে আমরা দেখলাম সেটির গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। আমার প্রথম প্রশ্ন হলো, এই অধ্যাদেশ পাশ হওয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের হাতে তো এখন গণভোট, নির্বাচন কমিশন এতদিন যেটা বলে আসছিল তার আনুষ্ঠানিক কোনো নোটিফিকেশন পায়নি, এখন তো এটি নির্বাচন কমিশনের আওতাভুক্ত হয়ে গেল। তাহলে এখন এই গণভোট নিয়ে যা যা করার, লাইক জনসচেতনতা তৈরি করা, নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে তৈরি করা, প্রশিক্ষণ, ব্যালট ছাপানো, সব কাজই হচ্ছে কমিশনের। আপনি কি মনে করেন যে এটার জন্য পর্যাপ্ত সময়, ফেব্রুয়ারির যে সময় নির্বাচনের আশ্বাস বা কথা বলা হচ্ছে, সেটি পর্যাপ্ত সময়? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে প্রথমে যেটা কমিশন করবে, এই অধ্যাদেশের আলোকে একটা বিধিমালা তাকে তৈরি করতে হবে। যেহেতু নির্বাচনটা পরিচালনা করবে, একটা বিধিমালা তৈরি করার পর কমিশন যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের জন্য অলরেডি প্রস্তুতি নিছে, তাদের এর জন্য এক্সট্রা কিছু প্রস্তুতির প্রয়োজন হবে। আর আরেকটা জায়গায় যেটা লাগবে, যে এত বড় বড় দুইটা নির্বাচন একই সাথে একই দিনে করার অভিজ্ঞতা কিন্তু আমাদের ইতিপূর্বে নাই, কখনো নাই, কোনো দিনে হ্যান্ডেলিং করেনি, না আমাদের মাঠ পর্যায়ে, না নির্বাচন কমিশন স্বয়ং। তার এই ক্ষেত্রে যেটা হবে, যে সক্ষমতার জায়গাটাকে তো ইলেকশন কমিশনকে আপডেট করতে হবে, প্রিজাইডিং অফিসার মানে পোলিং পার্সোনালদের বিশেষ করে। এখানে জটিলতা যে জায়গাগুলো আছে, জটিলতা ঠিক বলবো না, মানে বেশ কিছু জায়গা তাদের এক্সট্রা কনসেন্ট্রেটেড করতে হবে। সেই জায়গাগুলো কাউন্টিংয়ের জায়গায়, মনে করেন আপনি যখন কাউন্টিং করছেন তখন আপনি কোনটাকে করবেন, যদি এক সেট পিপুল থাকে, যদি সংসদ করে তাহলে গণভোট পেছাবে, যদি আগে গণভোট করে সেজন্য কমিশনকে এখন এখানে মানুষ বাড়াতে হবে, জনবল বাড়াতে হবে। তা কাউন্টিংয়ের জন্য আলাদা লোক লাগতে হবে, ব্যালট পেপার, ব্যালট বক্সও ভিন্ন হবে। আপনি তো কাউন্টিং এর কথা বলছেন, ধরেন একজন ভোটার যখন ভোট কেন্দ্রে প্রবেশ করলো তখন তাকে এখন 2টো ব্যালট পেপার দেওয়া হবে। আমরা এতদিন দেখে আসছিলাম যে আমাদের নির্বাচনে আমরা রঙিনের ব্যবহার নিরুৎসাহিত করছি। এখন যদি 2টো, একটা রঙিন একটা সাদা কালো দেয়, আমাদের গ্রামের একদম সাধারণ ভোটার যারা, তিনি কি আসলে 2টা ভোটার কাগজ সঠিক জায়গায় ফেলতে পারবেন কিনা, তিনি হা নাতে টিক চিহ্ন দিতে পারবেন কিনা, তিনি 4টা প্রশ্ন পড়তে পারবেন কিনা, এই জটিলতাগুলোও থাকছে। এটা হয়তো হা নাতে টিক চিহ্ন দিতে পারে, অথবা যে সিলটা দেয় হয়তো বলবে যে তুমি না হলে ওখানে সিল দিয়ে দাও, সহজভাবে বোঝানোর জন্য। যদি কলম ব্যবহার করতে যেসব মানুষের অসুবিধা হবে, শুরু থেকে তো অনেকগুলো জটিলতা আছে আসলে, যেগুলোকে অ্যাড্রেস ইলেকশন কমিশনকে করতে হবে। যে তাদের ভোট কেন্দ্র বাড়ানো লাগবে, বুথ বাড়ানো লাগবে, কারণ একজন ভোটারের ভোট দিতে সময় এখানে বেশি লাগবে। যদি সাধারণত আমাদের 400 থেকে 500 ভোটারের জন্য একটা বুথ করা হয়, এখানে 350 থেকে 450 এরকমভাবে একটা বুথগুলো বাড়াতে হবে। তারপরে একই সাথে এই যে 2টো ব্যালট ইস্যু করবে, ভোটাররা জানি ঠিক জায়গায় ঠিক ব্যালটটা ঠিক বাক্সে ফেলে, সেটা দেখার জন্য কাকে দায়িত্ব দেবে, সেটাও তো ওই ভোট কেন্দ্রে ভোট পক্ষে যারা থাকবে তাদেরই দেখতে হবে। মানে কারণ এটা 2টা কালার অবশ্যই করতে হবে, না হলে কী হবে, ব্যালট মিক্স আপ করে ফেলতে হবে যেসব ভোটাররা ভোট দিতে যাবে। আর তার চাইতে বড় যে দায়িত্বটা, সেটা সরকার বলেছে তারা 3 মাস ব্যাপী করবে, যে প্রচারণাটা।
এই যে গণভোটের প্রচারণাটা কিন্তু বিশাল ব্যাপার। যে 4টা প্রশ্ন কিন্তু সহজবোধ্য প্রশ্ন না, সহজে যে ইভেন যারা শিক্ষিত তারাও কিন্তু এক রিডিংয়ে যে জিনিসটা বুঝে উঠবে তাও কিন্তু না। সেই জন্য এই জিনিসটাকে সহজবদ্ধ করে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব কিন্তু সরকার, ইলেকশন কমিশন এবং পলিটিক্যাল পার্টিগুলোকেও নিতে হবে। অবশ্যই। সেক্ষেত্রে একমাত্র উপকার হলো আমাদের অনেকগুলো টাকা বাঁচলো নাকি? হ্যাঁ, অবশ্যই। এখানে হলো জাতীয় সংসদ নির্বাচনের সাথে 10 to 15% টাকা বাড়ালে একটা গণভোট হয়ে যাবে এই জায়গাটা। কিন্তু আবার এই গণভোট করতে যে জাতীয় সংসদ নির্বাচনের কোনো রকম সমস্যা না হয় সেটাও ইলেকশন কমিশনকে আগে থেকে খেয়াল করতে হবে। কারণ এই ইলেকশন কমিশনের সবচেয়ে বড় অসুবিধা যে এরা কিন্তু কোনো ইলেকশনে আগে একটা হ্যান্ডেলিং করেনি, না সিটি কর্পোরেশন, না সেজন্য ইলেকশনের যে সমস্ত জটিলতা আছে, সূক্ষ্ম জটিলতাগুলো এরা কিন্তু নিজে হাতে ট্রায়াল এররের ভিতর দিয়ে যেতে হবে। সেই জিনিসটাই। হাবিবা আপা, এই যে গণভোটের যে অধ্যাদেশ পাশ হলো, গণভোট নিয়ে বিএনপি গণভোট চেয়েছে, শেষ পর্যন্ত রাজি হয়েছে এবং বিএনপির একটা নৈতিক জয় হলো বলে কেউ কেউ মনে করছে। কারণ বিএনপি আসলে একই দিনে গণভোটটা চেয়েছিল, কিন্তু জেসমিন টুলি যিনি 2008-এর নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে তিনি অনেকগুলো জটিলতার কথা বললেন। সেগুলোর সাথে আপনারা একমত কিনা এবং এগুলো সুরাহা করার জন্য বা কোনো সংকট যেন না হয় তার জন্য এই সময়টা পর্যাপ্ত কিনা? আপনাকে ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। প্রথমত, বাংলাদেশে 5ই আগস্ট বা 36শে জুলাই পরবর্তী সব কিছুই খুব ইউনিক। সরকার গঠন বলুন, 3 দিন সরকারবিহীন বাংলাদেশ থাকা বলুন, আপনি যেভাবেই দেখেন না কেন, বহু অভিজ্ঞতা আমাদের যে হয়েছে, যেটা প্রথমবারের মতো হয়েছে। এখন যেটা টুলিয়াপা বললেন যে দেখুন, কোনো নির্বাচনই এনারা কন্ডাক্ট করেননি। নির্বাচনের একটা নিজস্ব চ্যালেঞ্জ তো তাদের আছেই, এবং যেটা হয়েছে যে একই দিনে দুটো বড় ভোট, এটার ডেফিনেটলি একটা দুটো না, নির্বাচন কমিশনের সামনে এখন অসংখ্য চ্যালেঞ্জ, কিন্তু এগুলো সর্ট করে আসতে পারবেন বলেই আমি বিশ্বাস করি। বাংলাদেশ নির্বাচন কমিশন খুব ছোট সংস্থা নয়, এবং সবচেয়ে বড় কথা যে সরকার সম্পূর্ণভাবে সরকার তাদের সাপোর্ট দিবেন। রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই তাদের স্বার্থেই সাপোর্ট দিবে। আপনি যখন বলছেন যে একই দিনে গণভোট হলো বলে শুধু টাকা বাঁচলো, বিষয়টা তো বিশু ভাই তা নয়। আপনি যদি গণভোটটা আগে করতে যেতেন তাহলে ফেব্রুয়ারি বা আপনার মূল যেটা জাতীয় নির্বাচন, সেটা কিন্তু একেবারে মোটামুটিভাবে উল্লেখযোগ্য একটা সময় ডিলে হয়ে যাওয়ার শঙ্কা এবং রিয়ালিটি ছিল। কাজে সব দিক বিচার বিবেচনা করে আমরা যেই জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, বা বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, অন্তর্বর্তীকালীন সরকার যেই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে এই পর্যন্ত এসেছে, তাতে ফেব্রুয়ারিতে নির্বাচন একই সাথে দুটো হলে এটা চ্যালেঞ্জ নিঃসন্দেহে। কিন্তু যেহেতু এটা আমরা সবাই অংশীজন, মোটামুটিভাবে কিছু অবশ্যই 100% একমত নই, প্লাস মাইনাস দল অনুযায়ী আমরা একরকমভাবে একমত, জামাত ইসলাম আরেক রকমভাবে একমত, মোটের ওপরে কেউ রিফিউজ করেনি। যেহেতু রিফিউজ করেনি, কাজে এটা কিন্তু আমাদের একটা খুব বড় ধরনের দায়িত্ব। এই সরকার যেইভাবে 5ই আগস্ট থেকে নিয়ে তাদের এতদিন যে এসেছে, আমরা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছি, ক্ষোভ প্রকাশ করেছি, বিভিন্ন দল মাঠে গিয়েছে, কিন্তু মোটের ওপরে এই সরকারের একটা বড় ধরনের সমর্থন কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে সবসময় ছিল। এই সমর্থনটা আমি বিশ্বাস করি নির্বাচন পর্যন্ত এটা এক্সটেন্ডেড হবে। এবং যেটা প্রচারণা তো এখন এটা সকল দলেরই আমার মনে হয় যে দায়িত্বও হয়ে গেছে। কারণ এটা তো শুধু সরকারি দায়িত্ব নয়, অবশ্যই সরকার এটা প্রাইমারি দায়িত্ব, কিন্তু একই সাথে আমাদের প্রতিটা দল এখন মাঠে আছে, প্রতিটা দল নির্বাচনী মাঠে আছে। যেহেতু নির্বাচনী মাঠে আছে, তারা এটা নিয়ে কথা বলার তাদের সুযোগও আছে। ভোটের প্রচারণার ক্ষেত্রে তো আপনি ধরেন ধানের শীষের কথা বলেন, শাহরিয়ার কবির ভাইরা দাঁড়িপাল্লার কথা বলে, আরেকজন তার প্রতীকের কথা বলে, তার দলীয় আদর্শ, আপনার 31 দফা সংস্কার প্রস্তাব, সেগুলোর কথা বলেন। গণভোটের যে ইস্যু, সেই ইস্যুতে কি বিএনপি প্রকাশ্যে হ্যাঁ এর পক্ষে কথা বলবে বা বলছে এখন পর্যন্ত? সবাই যদি একই টোনে কথা বলে, কারণ এটা তো আসলে এখন যারা সক্রিয় রাজনৈতিক দল, শুধুমাত্র আওয়ামী লীগ যাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা ছাড়া সবাই তো এটা হ্যাঁ এর পক্ষে কথা বলার কথা, তাহলে সেই খেলাটাকে আসলে জমবে না? এখানে তো কারো এটার এগেনস্টে কথা বলার আমি কোনো সুযোগই দেখছি না। কারণ জুলাই সনদ যেটাতে আমরা সবাই সই করেছি, সেখানে অনেক দেখুন, এখানে অনেক মতদ্বৈততা আছে, অনেক মনক্ষুণ্ণতা আছে, কিন্তু মোটের ওপরে আমরা সকলেই তো
স্বীকৃত হয়েছি, স্বীকৃত যদি হয়ে থাকি তাহলে আমাদের দায়িত্ব, দেখুন এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করি যে এইটাতে যেটা অধ্যাদেশ জারি হয়েছে সেটা কিন্তু আগামীকালকের মধ্যে দেখবেন সবগুলো দল তাদের প্রতিক্রিয়াও জানিয়ে দিয়েছে, ঠিক আছে? কোনো প্রতিক্রিয়াই দেখবেন সেই অর্থে নেগেটিভ হবে না, যেটা হবে 2-4টা সমালোচনা থাকবে ডেফিনেটলি, মানে প্রত্যাখ্যান কেউ করবে না। প্রত্যাখ্যান করার অবস্থায় আসলে কেউ নাই। রাজনৈতিক দল বলুন আর সরকার বলুন কেউই দাঁড়িয়ে নাই। কারণ মানে আপনি যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছেন, আমরা দেশটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি চতুর্দিকে তাকান, একটা মোটামুটিভাবে দেশটাকে তুলে আনতে হবে একটা স্টেবল পজিশনে। কাজে সেই জায়গাটায় গণভোট ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ, নিঃসন্দেহে। আপনি যে প্রশ্নগুলো আপা বলছেন, বহু শিক্ষিত মানুষই তো বুঝে উঠতে পারবেন না এটা। কাজে মোটের ওপরে তুমি হ্যাঁতে দিবে না নাতে দিবে এই কথাতে যে কথাটা সীমাবদ্ধ হয়ে যাবে। এছাড়া আপনি কিভাবে, আপনি একেবারে প্রান্তিক অঞ্চলে আপনি সেই বৃদ্ধার কথা ভাবুন, একটা সিদ্ধান্ত নিতে হবে আপনি আমাদের। প্রান্তিক অঞ্চলে একজন নারীর কথা ভাবুন, যিনি, তাকে আপনি এটা বুঝাবেন কিভাবে এই 4টা পয়েন্ট? এটা কি সম্ভব? যেটা বোঝানো যাবে যে আপনি হ্যাঁ দেবেন না না দেবেন। হ্যাঁ দিলে আমার পক্ষে। কাজে এই জায়গাটা আমার মনে হয় ফর্মাল আপনার রিয়াকশন, যেটা রাজনৈতিক দলগুলো, আমার দল সহ, আগামীকালকের মধ্যেই সেটা জানতে পারবে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, মানে টুলিয়া আপার কথা এবং মাহমুদা হাবিবা আপাও খানিকটা যেটা বললেন চ্যালেঞ্জ আছে, তা আমরা কি খানিকটা জেনে শুনেই বিষটা পান করলাম কিনা, চ্যালেঞ্জটা নিলাম কিনা, সেটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার একটা পক্ষেই যখন সব রাজনৈতিক দল প্রচারণা চালাবে, ধরেন যদি আপনি 4টা পয়েন্ট বুঝাতে না পারেন, তাহলে আপনাকে অন্ধের মতো বলতে হবে আপনি হ্যাঁতে ভোট দেন। বিএনপিও বলবে হ্যাঁতে ভোট দেন, জামাতও বলবে হ্যাঁতে ভোট দেন, এনসিপি অবশ্যই বলবে, কারণ এই সংস্কারের পক্ষে তারা ছিল, যদিও তারা জুলাই 16 এখন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেনি। সেক্ষেত্রে আসলে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আমার বয়োজ্যেষ্ঠ 2 আপা, তাদেরকে অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা, ইনক্লুডিং আপনি। প্রথমে, গণভোট কোনো খেলা না। একটু আগে কথা প্রসঙ্গে উঠছিল খেলা জমবে, তো হঠাৎ করে মনে হলো মানে ভোটকে আমরা একটা খেলা বলি, সেই অর্থে আমি আপনার কথাটাকে নিয়ে বলতেছি। আপনি যেই অর্থে বলছেন এটা ঠিকভাবে বলছেন, কিন্তু এই খেলা শব্দটা শুনলে খালি শামীম ওসমানের কথা মনে হয়, সেই জন্যই বললাম। আপনাকে মিন করে না, কোনো কিছু মিন করে না, বললাম যে খেলা শব্দটা কেন উনি ওইভাবে নেগেটিভলি বলছে। আজকে যখন আমরা বলছি যে ভোটটা এটা একটা গেম, ইটস অবভিয়াসলি এ গেম, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, বাট এটা লাইট করার জন্যই শামীম ওসমানের কথাটা নিয়ে আসলাম। এবার যে কথাটা বললেন, আর একটা বুঝে হোক আর না বুঝে হোক, 77 সালে 29.3% শিক্ষিতের হার ছিল। কত সালে? 77 সালে। 77। শিক্ষিতের হার বলে ভুল হবে, সাক্ষরতার হার। শিক্ষিত আর সাক্ষরতার মধ্যে পার্থক্য আছে। তো এই জায়গায় আমার আবার একটা অবজেকশন আছে। রবীন্দ্রনাথ সবসময় বলতেন স্বশিক্ষায় শিক্ষিত হও। তো নজরুল যে কবিতা লিখছেন ওইটা অনেক ওর পিএইচডি ওনার ওই কবিতার উপর করে ডক্টরেট হয়েছে। সো স্বশিক্ষায় শিক্ষিত জিনিসটা আলাদা। তবে আমরা খুব ভাগ্যবান, আমরা এমন একটা জাতি, এমন একটা জাতিসত্তায়, যে জাতিসত্তার সমস্ত মানুষ, চায়ের দোকান হলে সারাদিন ওই ট্রাম থেকে শুরু করে ওই লোকাল ইউপি চেয়ারম্যান পর্যন্ত এসে শেষ হয়। এইটাই হচ্ছে আমাদের একমাত্র বিনোদন। সো রাজনৈতিকভাবে আমরা সেই আগের থেকেই, আমার এখনো মনে আছে যে দুর্বার বলে একটা অনুষ্ঠান হতো রেডিওতে, এবং সেই দুর্বার সেনাবাহিনী কেন্দ্রিক, হ্যাঁ, দুর্বার হওয়ার আগে দুর্বার একটা ছিল, দুর্বারের ঠিক আগেই বিবিসি বাংলা হতো, বিবিসি বাংলা শেষ, তারপরে দুর্বার অনুষ্ঠান শুরু হতো। এবং আমার এখনো মনে আছে যে আমার দাদা সবসময় রেডিওটা তখন থাকবে ফুল ভলিউমে, কি বলতেছে, এবং রাত 10টায় হচ্ছে ভয়েস অফ আমেরিকা থেকে সরকার কবির উদ্দিন হচ্ছে, আমি সরকার কবির উদ্দিন বলতে, তার যে গলাটা, যে ভয়েসটা, সো স্টিল আই রিমেম্বার দোজ ডেজ। তার মানে আমরা কত ছোটবেলা থেকে রাজনৈতিকরণের মধ্যে বড় হয়েছি। এখন ধরে নেন তর্কের খাতিরে বিএনপি তার 31 দফা নিয়ে মাঠে ময়দানে গেছে, জিয়াউর রহমান সাহেবের 19 দফা হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে এই 19 দফার সব দফায় যে সবাই বুঝবে তা না। মোটের উপর মানুষ কি বুঝবে? যে এই সংবিধান গত 53 বছরে একটা সুষ্ঠু নির্বাচন 91, 93, 91, 96 এবং 2001 ছাড়া দিতে পারেন নাই। এবং এইখানে আমার জাতীয় মূল্যবোধের সাথে এই সংবিধানের কোনো সম্পর্ক নাই। এবং যে কথাটা আজকে উঠছে যে এই সংবিধান আর একটা দেশ তার স্বার্থে এই সংবিধান প্রণয়ন করছে। সো আজকে আমরা কি জিনিসটা চাই, মোটের উপর সাধারণ মানুষটা কি চাই? যে ছেলেগুলোর আত্মত্যাগ, যেন আপনি হয়তো দেখছেন মুগ্ধর একটা
আছে সেখানে কে বা কারা রাত্রেবেলা আলকাতরা মেরে দিছে। সো 1.5 বছরের মাথায় এই যে সে আলকাতরাটা মারতেছে কি, সে আমার কাছে মনে হচ্ছে এই জুলাই সনদে। কারণ আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন চাই, খালি শাসকের পরিবর্তন না। তাহলে মানুষকে যদি বুঝায় বাবা উপজেলা আছে, তুমি ঠিক আগের মতো এরশাদ সাহেবের মতো তোমার এখানে একটা কি হবে, কোর্ট হবে, তুমি ওখানে যেতে পারবা। তারপর তোমাকে সব মামলার জন্য ঢাকা দৌড়াতে হবে না। আর রংপুর তাজের হাটে যেমন আগে হাইকোর্ট ছিল এরকম হবে, যশোরে আছে যশোরে যাবে। সো আপনাকে এইভাবে সিম্পলিফাইড করে মানুষকে কিন্তু বুঝাতে হবে। ওই অনুসৃত এই ধরনের বাংলা কিন্তু মানুষ বোঝে না। আর একটা জিনিস, যা আলোচনা আপনাদের মাধ্যমে, এই গণমাধ্যমের মাধ্যমে, ফেসবুক ইউটিউবের মাধ্যমে হয়েছে, মানুষ কিন্তু সম্মুখ ধারণা হয়ে আছে কোন জিনিসগুলোতে মানুষ কি ভোট দিবে। যেমন একটা জিনিস বলি আপনাকে, সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে বলছে জ্যেষ্ঠ যে বিচারক সে হবে প্রধান বিচারপতি। বিএনপি বলছেন যে না, জ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে যে কোনো একজন হবে। মোটা দাগে কিন্তু কি কথা হচ্ছে, নিয়োগ নিয়ে যেটা সেটা আলোচনা হবে কোন জায়গায়, পরবর্তীতে এটা যদি দিই এটাতেই ফাইনাল হয়ে যাচ্ছে না। ফাইনালটা হচ্ছে কোথায়, যেটা আমরা সংবিধান সংস্কার পরিষদ বলতেছি বা গণপরিষদ বলতেছি। সো সেইখানে কিন্তু আমি আমার রিপ্রেজেন্টেটিভটা পাঠাচ্ছি। ধরে নেন এই কথায় যে বিএনপি জিতে গেল, বিএনপি কি বলছে, তার যেগুলো কি নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তারা কি করবে, তাদের ইস্তাহারের মধ্যে ঢুকাবে। তার মানে বিএনপি জিতে গেল, মানে ওই যে 2 জন ওইটা তখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে। জনগণকে কিন্তু ওই জায়গায় যেতে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হয় যে আমার আপা, উনি ওনার মানে কি বলবো, উনি বর্ষিয়ান মানুষ, ওনার অভিজ্ঞতা, ভোটের ফলাফল কোনটা আগে দিবেন। এবং এই প্রসঙ্গে আপনাকে বলি, বাংলাদেশে প্রথম জুন মাসে আমি এই প্রস্তাব করি সেন্টার ফর সিভিল রাইটস থেকে একই দিনে ভোট হতে হবে। তারপরে এটা নিয়ে আলোচনা হয়েছে যে, এবং সেটা হতে হবে গণভোটের মাধ্যমে। তখন অনেকে অর্ডিন্যান্সের কথা, বরাবর এই ভোটটা আগে চেয়েছে জামাত ইসলাম না, আমি আবার বলছি সেন্টার ফর সিভিল রাইটসে, আমি হচ্ছে ব্যক্তিগতভাবে বললাম। এবং সেই অনুষ্ঠানে আমরা সমস্ত দলকে দাওয়াত দিয়েছিলাম এবং ওখানে আমরা 2টা কথা বলছি যে অল্টারনেটিভ আগে যদি করেন তাহলে আপনি রোজার আগে ইলেকশন করতে পারবেন না। তখনও কিন্তু রোজার আগে ইলেকশন হবে, এটা ঠিক হয় নাই। যদি রোজার পরে ইলেকশন করেন তাহলে আলাদা কথা। আর টাকার কথা চিন্তা করলে, অর্থনৈতিক অবস্থা চিন্তা করলে আপনাকে একদিনে করতে হবে। এবং তার পরিপ্রেক্ষিতে আমি আর একটা যুক্তি দেখাচ্ছিলাম, ভোটার টার্ন আউট। যে ভোটার টার্ন আউট, হানা ভোটে কোনোদিন কেউ আসবে না, এটা ইট ডিড নট বদার দেমস, যে তার যে ক্যান্ডিডেট সেজন্য সে যতখানি আগায় আসবে, কিন্তু অন্যভাবে আসবে, অথবা ক্যান্ডিডেটও তাকে আনতে যাবে না, আনতে যাবে না। আরেকটা জিনিস বলছে, আমরা কিন্তু ইউনিয়ন পরিষদে 3টা ব্যালটে কিন্তু ভোট দিয়ে অভ্যস্ত আছি। সো ভোট একসাথে যে 3টা ব্যালটে দিইনি তা কিন্তু না, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য, চেয়ারম্যানের জন্য আবার ইউপি। সো এইটা না, এখন কালার কিনটা কি হবে, ধরে নেন আমরা কালার নিয়ে আলাদাভাবে কথা বলবো। এইখানে এটা শেষ করে দিই। সো মানুষকে আপনি মোটা দাগে বুঝাবেন, এবং এই মোটা দাগে বুঝিয়ে আপা যেটা বলছে, আপার অন্য একটা জিনিস আছে, ভোটের ফলাফলটা কোনটা আগে দিবেন। কারণ আপনি জুলাই সনদের ভিত্তিতেই কি করতেছেন, পরবর্তী সংসদ হচ্ছে। এখন যদি বলে সবাই না, আগে জুলাই সনদের ভোটটা আগে কাউন্ট হয়ে যাবে, তারপর আপনি পার্লামেন্ট ইলেকশনে, এবং আমার ব্যক্তিগত প্রস্তাবটাও তাই, আগে জুলাই ভোটটা কাউন্ট হয়ে ডিক্লেয়ার হয়ে যাবে, তারপর আপনি পার্লামেন্টের যে মেম্বার আছে তাদের, কারণ সেটা হচ্ছে প্রতিটা সেন্টারে আপনার আলাদা। আর এই ভোটের তো কাউন্ট করতে বেশিক্ষণ লাগবে না। আর যেটা লাস্ট না বা হ্যাঁ ভোট, জুলাইয়ের স্পিরিটটা এখন আমাদের মধ্যে আছে, এবং সেটাই হ্যাঁ। জি, আমি একটা বিরতি নিয়ে, আমার একটা বড় প্রশ্ন হচ্ছে আপনার কাছেই, এই একটা পেপারকে রঙিন করা, সেইটা আসলে সরকার বা নির্বাচন কমিশন কোনো কারণে আমাদের মূল সংসদ নির্বাচনের চেয়ে এই গণভোটটাকে প্রাধান্য দিচ্ছে কিনা সেই প্রশ্ন, এবং এটা আসলে লেভেল প্লেইং ফিল্ডটাকে ঠিক করলো কিনা, এক। এবং দ্বিতীয় যে প্রশ্নটা জেসমিন তুলেছিলেন যে এই নির্বাচন কমিশনের সক্ষমতা আছে কিনা, নিজের আছে কিনা, প্লাস যাদেরকে নিয়ে তিনি ভোট করবেন, এই প্রশাসন বা নির্বাচনী কর্মকর্তা, তাদের সক্ষমতাও প্রমাণিত না, বরং প্রশ্নবিদ্ধ অনেকাংশে। সেটা নিয়ে কথা বলবো আমরা। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, গণভোট নিয়ে কথা বলছি আমরা। ব্যারিস্টার শাহরিয়ার কবির আছেন আমার সঙ্গে। শাহরিয়ার ভাই, এই একটা ব্যালট যে রঙিন, এইটা কোনোভাবে সরকার বা আপনারা রাজনৈতিক দল কেউ গণভোটকে মূল নির্বাচনের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন কিনা? আপনার এই কথা শুনে মনে হলো রোমিও জুলিয়েটে একটা কথা ছিল, গোলাপকে যে নামেই ডাকো সেটা কিন্তু সৌরভ ছড়াবেই, মানে হোয়াট এভার ইউ কলড ইট, ইট ইজ রোজ।
সো আপনি যে রঙই দেন, সাদা দেন দুইটা, যেমন আমরা আপনার বলি এই যে ইউনিভার্সিটিগুলোতে যে টিচারদের যে ভোট হয় ওটা কিন্তু নীল প্যানেল লাল সাদা প্যানেল। প্যানেল। আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু সাদা প্যানেল নীল প্যানেল। সো এটা যে তাই বলে নীল প্যানেলকে প্রাধান্য দেওয়া হচ্ছে তা কিন্তু না। সারা বাংলাদেশে যত পেশাজীবী যত সংগঠন সবার কিন্তু ভোটের কালার হচ্ছে দুইটার দুইভাবে আইডেন্টিফাই করা হচ্ছে। এখানে কেন কালারটা যদি দেন, সেই কালারের সাথে তো কিছু না, আপনাকে বুঝাতে হবে আপনি হা না নাতে দিবেন। এবং একটা মানুষকে যদি মোটা দাগে বুঝালেন, বুঝে বলবেন বাবা ওটা কিন্তু ওই গোলাপি কালারের ইয়াটা, ওটাতে কিন্তু হা না দিবেন। আর এখানে কিন্তু দিবেন হচ্ছে ধানের শীষে, কারণ ওখানে তো মার্কা থাকবে না। আপনি একটা জিনিস বোঝেন, যেহেতু মার্কা নাই তাকে এই কালার কোডটা এই জন্য দরকার, কারণ যেখানে মার্কা থাকে না, আমাদের সেই মানুষ কিন্তু নাম দেখে ভোট দেয় না, মানুষ দেয় মার্কা দেখে। তো মার্কা তো ওখানে নেই, ওখানে আছে হা না। তাহলে হা না যদি হয় তাহলে হা না কোনটাতে হা না দিব রে বাবা? ওই গোলাপিটাই কিন্তু হানা, আবার বুঝেন চাচা, হানা হচ্ছে গোলাপিটাই। আর এই সাদাটার মধ্যে থাকবে পরিষ্কার। কিন্তু এই ধানের শীষ, দাঁড়িপাল্লা এগুলো। মানে সো এটা আপনি আর ভুল করেন না। জি, এটা তো মোটা দাগে তাকে এটা বোঝানো। পরিষ্কার। জেসমিন টুলি নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নির্বাচন নিয়ে কমিশনের বলতেছি। কর্মকর্তাদের যে বলতেছি সেটা নিয়ে আপনার মূল্যায়ন কি? আমার মূল্যায়ন হচ্ছে 73 সাল থেকে 88 সাল পর্যন্ত কোনো ইলেকশনই ফেয়ার হয়েছে বলতে পারবো না। শাহাবুদ্দিন সাহেব আসলেন, শাহাবুদ্দিন সাহেব এসে ঢাল নাই তরল নাই নিধিরাম সর্দার, এবং এরশাদ সাহেব কিন্তু 8 বছর ক্ষমতা চালাইছেন, 9 বছর প্রায়। সো এই 9 বছরে প্রশাসনে ধরে না হলে তারই লোক আছে, সেই প্রশাসন দিয়ে। এবং শাহাবুদ্দিন সাহেবের কিন্তু আগে কোনো ইলেকশন করার, উনি কিন্তু বাংলাদেশের চিফ জাস্টিস, উনি ওই এসডিও ছিল সেই অনেক পুরাতন আমলে, কিন্তু তার কিন্তু ইলেকশন করার কোনো কিছু ছিল না। তিনি এসে কিন্তু ওই প্রশাসন দিয়েই কি করতে পারছেন, একটা ফ্রি ফেয়ার বাংলাদেশের ইতিহাসে করতে পারছেন। ঠিক একই রকম আর একটা কথা মনে হয়, জাস্টিস লতিফুর রহমান সাহেব একটা বই লিখছিল। জাস্ট হাবিবুর রহমানও সেটা করেছে। হ্যাঁ, হাবিবুর রহমান সাহেবের ওখানে আমি বলতেছি, দেখেন 96 সালে আওয়ামী লীগ জিতে গেছে, পরে যদি আপনি এটা ধরেন যে 91 থেকে 96 পর্যন্ত বিএনপি দলীয়করণ করছে, এরকম তার দাবি মানে তো করি নির্বাচন করতে 3 মাসই লাগে আসলে। 3 মাসে, তাহলে আপনি দেখেন তাহলে এবারে 14 মাস 15 মাস লাগালে এটার উত্তরটা আলাদা। তাহলে আপনি প্রমাণ করেন যে যদি কোনো সরকার চায় সে নিরপেক্ষ নির্বাচন করবে, সে এক্সিস্টিং ব্লুপ্রিন্ট দিয়ে সেটা করতে সক্ষম। আজকের ব্যবস্থাটা আলাদা। আজকের ব্যবস্থাটায় আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলেন, আমি বলবো এটা আরও আগে করা সম্ভব ছিল। এটা করতে কোনো দিন 270 দিন লাগার কোনো কারণ ছিল না, যেটা 1-1.5 মাসের মধ্যে হওয়ার কথা ছিল। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, বিশেষ করে গণভোটটার কথা বলছি না আমি গণভোটটা না, জুলাই সনদ সনদ মানে তো আজকের এই ইলেকশন সবকিছু পিছিয়ে গেল। 270 দিন ওখানে না নিয়ে, ওখানে যে আপনি 60 দিন নিতেন, তাহলে 60 দিনের পরে 60 দিনে তো 90 দিন নিতেন। ইলেকশন হয়ে যেত না, তাহলে দেখা যেত এই বছরের জন্য। কিন্তু বেশ কিছু কাজ ছিল, সেটা হচ্ছে গভর্নমেন্টও ভালো করে পরিষ্কার করে বলেনি, আমরাও বুঝি না। আমাদের দেশে একটা দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, কিন্তু টাকা নেই, রিমিটেন্স আসছে, আপনি একটা সময় দিচ্ছেন, একটা প্রলং করছেন। কেন? ইলেকশন করতে গেলে তো ইউনিট মানি, তা আপনি তার IMF থেকে টাকা বড় করে নিয়ে আসে তার ইলেকশন করতে পারবেন না। দ্যাট মাইট বি ওয়ান কেস, আই ডোন্ট নো, গভর্নমেন্ট এটা বলেনি। কিন্তু আমার কাছে মনে হয় যে পুলিশ প্রশাসন তো ছিল না, যেটা আপনি এই 91 বলেন, 96 বলেন, 2000 বলেন, এই অবস্থাটা তো ছিল না। আপনি আজকে তো সব কিছু, এবং আপনি এখনো দেখেন প্রতিদিন 20 জন লোক করে মারা যাচ্ছে। তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা, হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিন্তু ওই স্ট্যান্ডার্ডে যায়নি। তার মানে এখনও আমি 100% কনফিডেন্টলি বলতে পারবো না যে আমরা যেভাবে 5 থেকে 8 তারিখ পর্যন্ত সরকার ছাড়া এদেশের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ততা দিছে, ওইভাবে যদি না যায়, খালি প্রশাসনের উপর নির্ভর করে আপনি ইলেকশন করতে পারবেন। জি, হাবিব বাবা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে 4টা ইস্যু এখানে। একটা বড় ইস্যু হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং পিএসসি তাদের গঠন। আর একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সেখানে 100 জন উচ্চকক্ষে থাকবেন এবং সেটা কি প্রক্রিয়া হবে। আর একটা হচ্ছে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ কমে যাওয়া, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। এই সবগুলা বিষয়ের সাথেই বিএনপি খুব প্রকাশ্যে সহমত পোষণ করে না, অনেকগুলোর সঙ্গে করে, সবগুলোর সঙ্গে করে না। এবং সবশেষ যেটি, সেটা হচ্ছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার প্রক্রিয়া রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। যেগুলোতে ঐকমত্য হ্যাঁ, হয়েছে, এই 4টার ভিতরে একজন ভোটার হিসেবে আমি যদি 3টাতে একমত হই, ধরেন আমি শুধু শেষেরটা একমত না, আমার জন্য অপশন কি?
এটা তো মেনে নিতে হবে, কোনো অপশান তো নাই। গণভোটে তো আপনাকে ডিফারেন্ট অপশান দেওয়ার সুযোগই নাই। এটা বিষয় হয়েছে যে দেখুন, আমি একটু টেকনিক্যালি একটা ডিফিকাল্ট পজিশনে এই মুহূর্তে আছি এটা নিয়ে কথা বলার জন্য। আর কারণ আমাদের যথাযথ মানে পর্যায় থেকে এটা রিয়াকশন দেওয়া হবে। কাজে আমি যতটুকু আমাদের ইন্টেনশন, আমাদের এতদিনের যা বুঝি, যা বোঝাপড়ায় যেটা বুঝি, যে আমরা আসলে মানে দিন শেষে সবগুলো দলই, বিশেষ করে শুরু থেকেই সময় লেগেছে 270 দিন, আমি একমত এটা শাহরিয়ার ভাইয়ের সাথে। সময়টা আমি খুব বেশি ধরি না, কারণ কি জানেন, যে এই বোঝাপড়াটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কখনো ছিল না। এই যে বোঝাপড়া যেভাবেই হোক না কেন, আমরা অনেক কিছু নিয়ে যে 100% সহমত এখানে তা তো না। আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আরো বহু বিষয় আছে যেগুলো আমাদের আপত্তির পয়েন্ট ছিল, কিন্তু দেখুন আছে তো অবশ্যই, এখনো নিশ্চয়ই আছে। কিন্তু আমরা তো একমত যখন বললেন সম্মানিত প্রধান উপদেষ্টা, তখন তো আমরা এটার সাথে মানে আমাদের দলীয়ভাবে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে আমরা এটা অ্যাকসেপ্ট করেছি। তো এই যে বিষয়টা, সেখানে হচ্ছে যে 100% সকল দলকেই মানে কি বলবো, সকল দলেরই 100% চাহিদা হয়তোবা সহজ নয়। কিন্তু এখানে একটা লাস্ট যে বিষয়টা আপনি বললেন, যে এই যে আপনি আলাদাভাবে আপনার একটা মত দিতে চাইছেন, এটার সুযোগ নাই। গণভোটের এই জায়গাটা আপনাকে মেনে নিতে হবে। এইটা যদি সীমাবদ্ধতা বলেন অ্যাজ আ হোল, এটা হচ্ছে সীমাবদ্ধতা। একটা কথা শাহরিয়ার ভাই কিন্তু বলেছেন যে এটাতে হ্যাঁ দিলেই এগুলো যে একবার পলিসি আকারে আছে তা কিন্তু না। প্রতিটা জিনিসই বেশ রুম রেখে দেওয়া হয়েছে, স্পেস রাখা হয়েছে যে সংসদে হ্যাঁ এটা নিয়ে কথা হতেই হবে। কারণ হচ্ছে যে আপনি হঠকারিতার সাথে কিংবা আগামী চিন্তা না করে কোনো কিছু না, যারা এখানে দায়িত্বপ্রাপ্ত হবেন এবার সংসদে, যারা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ সোজা কথায় যারা সংসদে যাবেন, তাদের উপরে কিন্তু অনেক অনেক বড় দায়িত্ব। এবার প্রতিটা বারে সংসদ সদস্য যারা যান, তাদের তুলনায় এবারে সংসদ সদস্যরা একেবারে মানে সব অর্থেই অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়ে যাচ্ছেন। এক্সপেকটেশনের চেয়েও রিয়ালিটি হচ্ছে যে তারা যদি ফেল করেন, আগামীর বাংলাদেশটা একটা ঝুঁকিতে পড়বে। ফলে ওই জায়গাটায় এই জায়গায় একটা প্রশ্ন, এই যে আপনি বললেন যে এটা একদম পলিসি হয়ে যাবে না, হ্যাঁ যদি পাশ করেও, ধরেন হ্যাঁ পাশ করলো গণভোটে, তারপরে একটি রাজনৈতিক দল, ধরে নিচ্ছি বিএনপি ক্ষমতায় গেল, বিএনপি সংসদে আলোচনা করে এই যে 4টা প্রস্তাব, এই 4টা প্রস্তাবের 3টাকে বাদ দিয়ে দিতে পারবে নাকি? এটা তো পারবে না, আমি সেটা মিন করি না, বলছি ওয়েটা কি হবে। দেখুন আচ্ছা, তাহলে এটা রাখতে বাধ্য থাকবে না। এখানে দেখুন আপনাকে আমি বলি, এখানে কিন্তু 30টা, আপনি যে লাস্ট ক্লজটা পড়লেন, যেইগুলোতে ঐকমত্য হয়েছে সেইগুলোতে কিন্তু শুধু আপনার বলা আছে যে সেগুলো বাস্তবায়ন হবে না, কিন্তু 1, 2, 3 তো আপনাকে করতে হবে। 1, 2, 3 হ্যাঁ ভোট যখন হবে তখন ওয়েটা তখন ডিসকাশনের সুযোগ থাকবে। উচ্চকক্ষ হয়তো পিআরও চলে আসবে, যেহেতু এখানে ওইভাবেই বলা আছে। কিন্তু এই প্রধানমন্ত্রীর ক্ষমতা এগুলোতে তো আমরা একমত হয়েছি, রাষ্ট্রপতির এগুলোতে তো আমরা বহু বিষয়ে একমত হয়েছি। ঠিক আছে, যেমন উনি বললেন যে নোট অফ ডিসেন্ট যে জায়গাগুলোতে আছে, নোট অফ ডিসেন্টের জায়গাগুলো কি কি, যেমন আপনার এই সরকারি কর্ম কমিশনের ইয়েতে আসেন, ওখানে হচ্ছে নোট অফ ডিসেন্টে আমাদের নোট অফ ডিসেন্ট কি ছিল, আমাদের নোট অফ ডিসেন্ট হচ্ছে সরকারি দল যেই হোক না কেন সে, তার একজন সদস্য, আর 5 জন হচ্ছে বিরোধী দল থেকে সদস্য। এই জায়গাটাই একটা ইয়ে ছিল যে রেশিও সমান। আমাদের নোট অফ ডিসেন্টটা কি, আমাদের নোট অফ ডিসেন্ট হচ্ছে সমান সমান হতে হবে, 2, 2, 3, 3 এই রেশিওতে যেতে হবে। তো এইরকম আমাদের হিসাবে আমরা যৌক্তিক নোট অফ ডিসেন্ট দিয়েছি, ওনাদের হিসেবে তারা তাদের মতো প্রস্তাবনা দিয়েছেন। এইখানে প্রতিটাই বাস আপনার সংস্কার করতে হবে, কিন্তু সেইটা আসলে আইন পর্যায়ে যেতে যেতে এটা কি দাঁড়াবে, এবং আইনটা এখানে যেটা আপনি কমিটমেন্ট করেছেন, যেখানে আপনি সই করেছেন, সেগুলো তো আপনি বাস্তবায়ন করতে আপনি বাধ্য, আপনি মরালি অব্লিগেটেড, আপনি বাই মানে গণভোট আপনি অব্লিগেটেড। এখানে যেটা গণভোটের আসলে 2টা জিনিস আছে, একটা হচ্ছে 77-78 সালে গণভোট নিয়ে আমি একটা ডিফারেন্স এই গণভোটের সাথে, ওখানে 19 দফা সবই একমত, কিন্তু ওই গণভোটটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতাতে, তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন কি করবেন না, উপযুক্ত মানুষ কিনা, এক লাইনের প্রশ্ন ছিল। ফলে যেটা হয়েছে এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার লেজিটিমেসি বা তিনি সংসদ পরিচালনা করবেন কিনা বা পরবর্তী সরকার প্রধান হবেন কিনা ওইটা নয়, গণভোটটা একেবারে সব অর্থে একেবারে এটাকে বলে আমাদের সাংবিধানিক একটা চেঞ্জ আনা, এবং মানে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে এটা এতটাই মানে একাডেমিক যে আপনি যেভাবেই যান না কেন এটাকে আসলে ইজ ভেরি টাফ। এটা আপনার ওই যে আরেকটা বিপদ এবার কিন্তু হবে, আপনাকে আমি এবার বলি যে আপনি আশেপাশে যা দেখছেন, আমাদের চারপাশে যত দিন যাচ্ছে সিচুয়েশন কিন্তু কোনো না কোনোভাবে অশান্ত
শান্ত, আগের তুলনায় প্রতিদিনই মনে হয় যে আনরেস্ট বলেন বা একটু একটু করে খারাপ বা হচ্ছে। নানা ধরনের মানে কি খুব মানে চোখে পড়ার মতো অঘটনগুলো বা দুর্ঘটনাগুলো বা ক্রাইমগুলো অনেক বেশি ঘটছে, এটা কিন্তু বাড়তে থাকবে। তো এইটা কিন্তু এইটার আরেকটা প্রত্যক্ষ ফলাফল হবে আপনার ওই যে গণভোটে হ্যাঁ আর না ভোটের ক্ষেত্রেও আমরা যেভাবেই বলি না কেন একটা ভোট স্ট্যাক কিন্তু আছে পালিয়ে যাওয়ার শক্তির, হ্যাঁ, এবং ওটা নিয়ে আলাদা আলাপই করবো যে গণভোটে হ্যাঁ না জিতলে কি হবে। টুলি না আপা, জিতবে না, হ্যাঁ না, জিতবে। টুলি আপা, না, আমরা হ্যাঁ বলছি জিতবে যদি, ইনশাআল্লাহ। হ্যাঁ, না, আপনি ভোটের ফলাফল নিশ্চিতভাবে আগে বলতে পারেন নিশ্চিতভাবেই না। বলতে পারি এটা। অর্থাৎ আমরা আশা করি, একদমই বলতে জি, পারি না, ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ওদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলছি, জি। আল্লাহর ইচ্ছা, টুলি আপা, আমাদের না। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমি নাগরিক হিসেবে 4টা বিষয়ে 3টাই একমত, একটাই একমত না, হাবিবা আপা বলছেন, বা আমিও জানি যে এটা আসলে ওই সুযোগ নাই। সেক্ষেত্রে মানে আগের গণভোটগুলোর সঙ্গে এটা একটা চরিত্রগত পার্থক্য, এবং এই বিষয়গুলো অনেকাংশে জটিল, যে বিষয়গুলোর সঙ্গে মূলত পার্লামেন্ট এবং ল মেকাররা জড়িত আসলে বেশিরভাগ ক্ষেত্রেই। ফলে সেখানে পাবলিক ইন্টারেস্ট যতটা, সেটা হয়তো শিক্ষিত মধ্যবিত্তরা বুঝবে। শারীর ভাই বললেন অনেকেই বুঝে গেছেন। আসলে কি বুঝে গেলেন, বা সেই পরিমাণ আমরা ডিজিটাল লিটারেসিকে আমরা তাই করতে পারি? আমরা তো যা দেখি সেটাই শেয়ার দিই এখন পর্যন্ত। আমার কাছে মনে হয় যে খুব বেশি হলে যারা এই যে টক শো দেখে বা এগুলো আলোচনার মধ্যে থাকে, তারা ছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথাও থাকেন, এবং তারা ঠিক এই ল্যাঙ্গুয়েজ বা যে জিনিসগুলো এইভাবে তারা বুঝবে না। তাদের বোঝাতে হবে রাজনীতিবিদ যে পাথের আছে, তারা যদি এটাকে সহজ করে দেয় যে আমরা এটা আছে তোমরা, কিন্তু সেই ক্ষেত্রেও মানে নির্বাচনটাকে অর্থবহ করতে হলে কিন্তু মানুষকে বুঝে শুনে তার রায়টা দিবে, এটাই সবাই আশা করে। কিন্তু গণভোটের ক্ষেত্রে যে প্রশ্নগুলোর যে ধরন, তাকে যতই আপনি সহজ করে দেন, অনেকের মাথায় 90 বছরের একজন মহিলা, তার মাথায় এটা কেমনভাবে যাবে, যিনি আদতে কোনোদিন লেখাপড়ার মধ্যেই আসেনি। তা এরকম জিনিসগুলো আমাদের এইগুলো মাথায় রেখে আসলে এই ইলেকশনটা করতে হবে। আবার জানতে চাই, ধরেন অধ্যাদেশ হয়ে গেছে, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলছেন, এরপরে কি এই প্রশ্নগুলোকে সিম্পলিফাই করার সব স্টেক হোল্ডারদের কোনো সুযোগ আছে, নাকি এটা অপরিবর্তন? না, এখানে প্রশ্নগুলো সহজ করার কোনো সুযোগ নাই, কিন্তু মানুষকে মৌখিকভাবে যখন বোঝানো যাবে, তখন তো সহজ করে বোঝানোই যাবে। এটা তো বোঝাতে তো আর কোনো বাধা নেই, কিন্তু প্রশ্নের ধরনটাকে এটাকে আর সহজ করা কোনো, অধ্যাদেশেও এটা আছে এবং আদেশেও তাই আছে। অতএব যে ব্যালট হবে সেখানে আর এটাকে সহজ করা যাবে না। আপনার অনেক অভিজ্ঞতা, ধরেন আমরা নির্বাচনের সময় প্রার্থীদের যে টাইপের প্রবণতা দেখি, এক প্রার্থী ওই এলাকার আরেক প্রার্থীর বিরুদ্ধে কথা বলে ভোটের একটা টানার চেষ্টা করেন। নির্বাচনে অনেকগুলো রেটরিক তৈরি হয়, সেটার সঙ্গে অঞ্চল, ধর্ম, রাজনৈতিক দল, প্রতীক, অতীত, ভবিষ্যৎ কর্মকাণ্ড ইত্যাদি জড়িত হয়। এখন প্রার্থীর কি ঠেকা পড়বে, মানে যিনি এককভাবে একজন এমপি হবেন ওই এলাকায়, যেখানে তার নিজের দলের আরো 3-4 জন প্রতিদ্বন্দ্বী এবং কেউ কেউ হয়তো বিদ্রোহী থাকতে পারে, তিনি নিজের সেই মার্কেটিংটা না করে তিনি গণভোটের মার্কেটিং করবেন। না, তিনি তো নিজেরটা অবশ্যই করবে, সেই সাথে তিনি করবেন, কারণ তার একটা দায়বদ্ধতা আছে। রাজনৈতিক দল, সে একটা বিলং করে একটা রাজনৈতিক দলে, সেই দলের আদর্শ, সেই দলের চিন্তা, সব কিছুই তো সে বহন করে। অতএব তার এখানে দায়বদ্ধতা থেকে সে কাজটা তার মানে করবে। একটা দলের একটা সুস্পষ্ট নির্দেশনা লাগবে এক্ষেত্রে। অবশ্যই লাগবে। জি, শাহরির ভাই, আপনি আরেকবার একটু সহজ করে বলবেন কিনা, সব ইস্যুতে একমত না হলে সেই ভোটার কি করবে? এবং ধরেন যে শিক্ষিত, সে একমত হলো, তা একমত হয়েই সে হয়তো ভোট দিল, আবার তার তো এইটারও চান্স আছে সে একমত না, ফলে সে ভোটটা অ্যাভয়েড করলো। ফলে সংসদ নির্বাচনে ভোটের হার যা হবে, আর গণভোটে ভোটের হার যদি একই নাও হইতে পারে, কিন্তু সেটা যদি অনেক কম হয় কোনো কারণে, মানে আপনারা যদি বুঝাইতে ব্যর্থ হন, ধরে নেন সরাসরি কথা, না জিতে গেল না, সেটা এটা আলাদা ধরে লাভ, সেটা আলাদা লাভ। আপনি বুঝাইতে পারলেন না, মানে ভোটার ভোট দিতে গেল না, এই ভোটটা দিল না, আমি ভোট দিতে গেলাম, আমি জামাতকে বা বিএনপিকে বা জুনায়েদ সাকিকে ভোট দিলাম, কিন্তু আমি হ্যাঁ-নাতে ভোট দিলাম না, এই ভোটারদেরকে আপনি কি বলে উদ্বুদ্ধ করবেন? আচ্ছা, আগে আপার একটু কথায় একটু বলি। 90 বছরে আমাদের দেশের মানুষের গ্রাম অঞ্চলের 2টা জায়গা হচ্ছে খুব উৎসব মুখর জায়গা, কারণ তাদের বেড়ানা ঘুরতে যাওয়ার কোনো জায়গা নেই। দেখবেন হাসপাতালেও যখন যায়, মানুষ টিপ দিয়ে তারপর ডাক্তারের কাছে যায়, কারণ তার তো ঘোরার কোনো জায়গা থাকে না। ঠিক ভোটের দিন দেখবেন যে মানুষ খুব সেজে গুজে যায়। সো 90 বছরে একটা মানুষ, এই 31 দফা কিন্তু আমার এই ইয়ার মধ্যে আছে। আমি যদি বলি বিএনপির যে 31 দফা, সেটা কিন্তু এই সনদের মধ্যে আছে। তাহলে যদি উনি ধানের শীষে ভোট দিতে যেতে চায়,
তাহলে তাকে তো 31 দফা বুঝতে হবে। মানুষ ওটা করে না। মানুষ ভাবে কি জানেন, যে খালেদা জিয়া, জিয়াউর রহমান এদেশের খারাপ করবে না, ওই জন্য আমি ধানের শীষে ভোট দেবো, যা করবে আমার জন্য ভালো করবে। আর যদি কিছু খারাপ করে থাকে সেটা ভুলে করছে, মানে নিলাম। এই যে 90 বছরের ভদ্র মহিলার চিন্তাটা হবে এইটা, যে কি বিএনপি দেখে আসছে বাবা, দেশে বহুদলীয় গণতন্ত্র করছে। জিয়াউর রহমান যখন মারা গেছে তার বাক্সের মধ্যে সেরা গেঞ্জি ছাড়া কিছু পাওয়া যায়নি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না জিয়াউর রহমান অসৎ। জিয়াউর রহমানের ঘড়ি ঠিক করার টাকা ছিল না, সে পুরাতন ঘড়ি পড়ছে। দিস ইজ দ্য, আপনি হয়তো বললেন যে ভোটে এই গেমের এই কথাগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে আকর্ষণ। 31 দফায় 2 কক্ষ বিশিষ্ট সিনেট আর পার্লামেন্ট, এটা খুব 90 বছর বুড়া কেন কেউ শুনতে আগ্রহী না। কিন্তু 19 বছরের যে, এবার আপনার কাছে ওই জায়গায় আসি, যারা আজকের এই তরুণ প্রজন্ম, যাদেরকে আমরা বলতেছি জেনজি, যাদেরকে আমরা আগে বলতাম ফার্মের মুরগি, কিন্তু তারা যখন আজকে বিভিন্ন টকশোতে আসতেছে, তাদের যে কথা, তারা সারা পৃথিবীর সমস্ত কনস্টিটিউশন নিয়ে যেভাবে কথা বলতেছে, সো দিস ইয়ং জেনারেশন দে আর মোর অ্যাবাউট কি ইনসাইড দিস সনদ। সো আপনি দেখবেন যে তাদের ভোটার সংখ্যাটা কিন্তু অনেক বেশি এবারে, কারণ এরা তো ভোট দিতে পারেনি, এই 18 থেকে 25-26 বছর পর্যন্ত এদের কিন্তু ভোট দেয়নি। সো তারা কি করবে, এই হানা তো তারা বোঝে, কারণ আমাদের যে রাস্তায় যে আন্দোলন, সেখানে আমাদের মতো বয়স্ক লোকের তাদের সংখ্যাটাই বেশি ছিল। সো আমি যদি এইভাবে রেটরিক ধরি যে তাদের সংখ্যাটা তো বেশি হয়, তাহলে তাদের সংখ্যা যদি আমরা হার পক্ষে ধরে নিই, তাহলে জয়যুক্ত হবে। দ্বিতীয় আর একটা, কেউ নাই দিতে পারে, আমি গণভোট নিয়ে আমি ভোট দিব না, গণভোটের সংখ্যা কি কম হলো, কিন্তু তার মানে এই না যে আমি ওটাকে নাও ধরতেছি না। আর টার্ন আউট, আমাদের দেশে কিন্তু এই আইন নাই যে 50%-এর নিচে হলে ইলেকশন বাতিল হয়ে যাবে, এরকম কিন্তু যেটা টার্কিতে আছে বা পৃথিবীর অন্যান্য দেশে আছে, আমাদের দেশে কিন্তু তা নাই। আমাদের দেশে যা ভোটার আসবে, ওই ভোটের মধ্যে আমি দেখব কোনটা বেশি জয়লাভ করে। সো এইখানে ওই রেটরিক প্রবলেমটা বা মেজরিটি প্রবলেমটা এথিক্যাল একটা ইস্যু হতে পারে না, এটা হবে না, কারণ আজ পর্যন্ত কোনোদিন এটা হয়নি আপনার। আর একটা লোক যখন যাবে, দুইটা যদি অসৎ উদ্দেশ্য না থাকে, যেমন আমি আপনাকে 2টা ইয়া দিলাম, সে ভোটটা দিবেই। আর যদি ভোট না দিয়ে কিছু লোক করতে পারে, আপনাকে বলেছে সাবোটাজ করার জন্য, সে করবে কি, এটা ভাঁজ করে পকেটে নিয়ে এসে বাইরে নিয়ে এসে দেখাবে, আর এগুলো আগে সিল মারা ছিল, আমি হচ্ছে ভোট কেন্দ্রের বাইরে পাইছি। সো দ্যাটস হাউ আমার পার্শ্ববর্তী দেশ এরকম খেলাটা খেলবে। এবং আগেই বলে দিলাম, এরকম খেলাটা তারা খেলবে যে এই ভোটকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আমরা জিতলে বলবে এর কোনো ইলেকশন না, আগের থেকে এগুলো সিল দেওয়া ছিল। কিছু লোক এটা করবেই, কারণ কি, এইটার সাথে আমাদের সামনের মুক্তির সংগ্রাম জড়িত, কারণ আমরা ভারতের আধিপত্যবাদের বাইরে আসতে চাচ্ছি, তো এটা তো কেউ সহজে মেনে নেবে না। আচ্ছা, সাহেবের সাথে একটু দ্বিমত করবে এই কারণে যে সাহেবের গণভোটের ব্যাপারটা বললো, জাতীয় সংসদে যে দল হেরে যাবে সে বলবে যে জাতীয় সংসদে কাস্টিং হয়েছে 75%, গণভোটে হলো 45%। তার মানে কোথায় তাহলে কারচুপিটা? যে দল হেরে যাবে সে দলে প্রশ্নটা করবে। আমাদের যেটা করতে হবে, ভোট কেন্দ্রের থেকে কেউ জানে কোনো ব্যালট, এইটাই ইলেকশন কমিশনের কাজ, যে কোনো ব্যালট জানে বাইরে না নিতে পারে। তুমি নাই ভোট দিতে পারো, কিন্তু খালি তোমাকে ফেলতে হবে। ফলে এটা আরেকটা একটা নজরদারিরও প্রশ্ন থাকবে, এই নজরদারিতে এটা থাকতে হবে। এটা ইলেকশন কমিশনের, এবং নজরদারি মানেই কিন্তু আপনার সময়টা দীর্ঘ হবে, আপনার ভোটার এখন সংখ্যা বাড়াতে হবে, কক্ষ সংখ্যা বাড়িয়ে ফেলতে হবে। ফলে ভোটের ফলাফল কখন হবে আমরা একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে বাকি আলাপ করছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। জেসমিন টুলি আছেন আমাদের সঙ্গে, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব। আপা, কোনো কারণে এই গণভোটের উদ্দেশ্য হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তী সরকার, তাদের বিভিন্ন সিদ্ধান্ত, জুলাই সনদ এবং একটা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেইটার পক্ষে জনসমর্থন পাওয়া। কিন্তু নানান ধরনের রিস্কি ফ্যাক্টর রয়েছে। ধরেন একটি রাজনৈতিক দল বড়, তারা নিষিদ্ধ হয়েছে। আরেকটি, যেটি দেশের 3য় বৃহত্তম দল বলা হতো, তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা এখনো অনিশ্চিত। আরো কতগুলো রাজনৈতিক দল যারা আগের সরকারের সঙ্গে তারা নাই, ফলে তারা কিংবা দেশি বিদেশি নানান চক্রান্তের কথা বলা হয়, আমরা শুনি। কোনো কারণে যদি না ভোট জিতে যায়, সেক্ষেত্রে কি হবে? আসলে এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে। বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দল হলো নির্বাচনে অংশগ্রহণ করছে, সরকার এবং নির্বাচন কমিশন, এই 3টা সংস্থা যদি একসাথে এটার পক্ষে, নিশ্চয় তারা এটা পক্ষে বলে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে,
তাহলে সেক্ষেত্রে যতই অন্য যারা নির্বাচনের বাইরে থাকবে তাদের ভোটের পার্সেন্টেজ ওই পরিমাণ নাই যে এই 50+50-কে ওভার করবে। সেই জন্য আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করা উচিত যে আমরা আসলে এই ক্যাম্পেনিংটা আমাদের করতে হবে এবং প্রত্যেকটা পাত থেকে তারা এটা বোঝাই দেবে যে তোমার নিজের প্রচারণার সাথে সাথে দলের এই উদ্দেশ্যটাও তোমাকে করতে হবে। তাতে অথবা এটাতে হ্যাঁ না জিতলে তোমার জেতাটাও আসলে অর্থহীন হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই, মানে আসলে হার বাইরে তো বিকল্প এখন চিন্তা করা উচিত না, সুযোগই নাই। সেই জন্য আমাদের সবাইকে হার পক্ষে হয়ে কাজটা করার জন্যেই ধরে নিতে হবে যে আমার না শক্তিশালী একটা প্রতিপক্ষ আছে, না একটা শক্তিশালী প্রতিপক্ষ এখানে, অতএব তার পক্ষে আমাকে সেই মাঠে নামতে হবে যে আমাকে জয়যুক্ত করতে হবে। এটা এই কমিটমেন্টটা যদি রাজনৈতিক দলগুলোর থাকে এবং সরকারের থাকে, আমার মনে হয় আমাদের তাহলে দুশ্চিন্তা করার কোনো কারণ থাকবে না। জি হাবিব আপা, আমার মনে আছে 5 আগস্টের পরে প্রথম বিএনপি সমাবেশ যেটা হলো, সেখানে 7ই আগস্ট সরকার গঠনের আগে বিএনপি তখন দ্রুততম সময়ে নির্বাচন চেয়েছে। তারপরে 3 মাসের মধ্যে নির্বাচন, 6 মাসের মধ্যে নির্বাচন, তারপরে ডিসেম্বরে নির্বাচন, সেখান থেকে এসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ এবং সেখানে একটা সমঝোতা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন। এই পুরো নির্বাচনের কোথাও বিএনপির মুখে আমরা কখনো বিএনপি গণভোট চাই এটা শুনি নাই। তাহলে তৃণমূলে বিএনপির আপনার উপজেলার যিনি নেতা, ইউনিয়নের যিনি নেতা, তিনি কেন গণভোটের হ্যায়ের পক্ষে ক্যাম্পেইন করবেন? অথবা আজকের আগ পর্যন্ত আপনারা কি সেরকম কোনো বার্তা পাবলিকলি দিয়েছেন? অন্তত আমাদের গণমাধ্যমে সেরকম কোনো বক্তব্য আমরা দিয়েছি কারণ হচ্ছে যে গণভোট নিয়ে যখন কথা উঠলো, এটা আমি একটু আগে থেকে এবার বলি, 7ই আগস্টের পরিপ্রেক্ষিতটা সবার মনে রাখা দরকার। সরকারবিহীন একটা সময়, যেই সময় আমরা ওয়েট করছিলাম সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার, কারণ ততদিনে অলরেডি আমরা জানি যে উনি এগ্রি করেছেন এবং উনি আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছেন এবং সরকার প্রধান হতে যাচ্ছেন। ওই সময়টা ছিল সবচেয়ে জাতির জন্য সবচেয়ে কঠিন সময়। ওই একটা সময় ছিল যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম দল এবং অন্যতম, মানে কি বলবো, একেবারে বৃহৎ নির্যাতন, মানে আপনি যেই সংখ্যাতেই বলেন, ক্রসফায়ার বলেন আর আপনি বলেন আর আপনি যাই বলেন না কেন, ব্যক্তিগত আক্রোশ এবং কষ্ট এত বেশি ছিল এই দলটার নেতাকর্মীদের ভিতরে যে ওই ধরনের একটা সমাবেশ ওই সময় না করলে গোটা দেশ জুড়ে কিন্তু এই যে একেবারে অরাজকতা না, একেবারে যে আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, এটা হচ্ছে সাধারণ মাঠের কর্মীদের প্রতি বক্তব্য ছিল। এই কথাটা ইদানিং আমি দেখি প্রায় টুইস্ট করা হচ্ছে। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, যেই ছেলেটি ঢাকায় 11 বছর বা 8 বছর ধরে সিএনজি চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বাসা ফিরে যেতে পারেনি, তার কিন্তু প্রথম মনে হবে ফিরে যে ধরি বেটাকে যে আমাকে বের করে দিয়েছে। এই জায়গাটা, এই যে রক্তক্ষয়ী এই সিচুয়েশন থেকে ফিরিয়ে আনার জন্য বিএনপি একটা নির্বাচনমুখী দল, যখন নির্বাচনের একটা কথা বিএনপি বলে, দলের মানে আমাদের সাধারণ নেতা কর্মীদের মধ্যে এক ধরনের ইন্সপিরেশন ডেভেলপ করে যে যাক আমরা তো আসছি, তাহলে নির্বাচন মানে তো আওয়ামী লীগ যেহেতু নাই, ওই সহজ ক্যালকুলেশনে তারা কিন্তু সংবরণ করে ফেলেছে। এই 7ই আগস্ট এটা বলছি। দ্বিতীয়ত, আমাদের ঐকমত্য কমিশনে যখন এইটা কথাও আসলো, গণভোটের প্রশ্ন আসলো, নানা রকম বিষয় যখন তর্কাতর্কি হয়েছে, নানা রকম আলাপ, আমি তর্কাতর্কি বলবো না, আলাপ আলোচনা, তখন তো আমরা খুব পরিষ্কারভাবে গণভোটে একমত হয়েছি এবং আমাদের একটাই শর্ত ছিল যে নির্বাচন এবং গণভোট একই দিনে হতে হবে। ফলে আপনি এই যে মেসেজটা তো গেছে জনগণের কাছে, আমরা গণভোটে না ভোট দেবো এটা কিন্তু কোথাও বলা হয়নি। বলা হয়েছে যদি গণভোট আগে হয় বিএনপি সেটাতে অংশ নেবে না, এইটা বলা হয়েছিল, তার মানে বিরত থাকা। কিন্তু এখন তো আমাদের যেটা প্রাইমারি আমাদের কন্ডিশন ছিল সেটা তো পূর্ণ হয়েছে। ফলে আমি যেটা বিশ্বাস করি, যেটা আপনি জানতে চাইছেন, না ভোটের সম্ভাবনা ইনশাআল্লাহ আমি দেখি না। হ্যাঁ, মুসলমান হিসেবে অবশ্যই আমি এটা বলতেও পারি না যে কি হবে, কিন্তু রাজনৈতিক দলগুলো সদিচ্ছা আছে বলে এত দূরে এসেছে। আপনার বিশ্বাস হ্যাঁ এই ভোটে জিতবে? জি ব্যারিস্টার সাহেব, আপনি যদি একটু বলেন, কোনো কারণে না ভোট জিতার আমরাও সম্ভাবনা দেখছি না, সম্ভাবনা না, এটা আশঙ্কা বলা উচিত, আশঙ্কা দেখছি না, কিন্তু যদি জিতে, কারণ এদেশে বহু ষড়যন্ত্র সফল হয়েছে, এটা যদি হয় তাহলে কি হবে? কোনো আইনি বড় ধরনের জটিলতা হবে না? প্রথম জিনিস আপনাকে দুইটা প্রশ্ন শর্ট করে বলে দিই। 1 নম্বর, একটা লোক যেই ভোটার হোক, বিএনপি গেল, যে বলবে ধানের শীষে ভোট দেন, আবার গণভোটে ভোট দেন। জামাত যে বলবে যে দাঁড়িপাল্লায় ভোট দেন, গণভোটে ভোট দেন। এবি পার্টি যে বলবে ইগলে ভোট দেন, গণভোট। তাহলে একই লোক কিন্তু গণভোট শুনতে শুনতে তার মুখস্থ হয়ে যাবে। সো আপা যে কথা বললো, রিভিশনের ব্যাপারটা গণভোটের বেশি হবে। দ্বিতীয় কথা, না ধরে নেন একটা কথার কথা বলি, তত্ত্বাবধায়ক এইটা যদি না জিতে, তাতে কি তত্ত্বাবধায়ক ব্যবস্থা আটকা থাকবে? না, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা জুডিশিয়ারির মাধ্যমে অলরেডি 13 অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে।
আচ্ছা, আর একটা জিনিস, এই না দিলে আসলে কি হচ্ছে, না দিলে 30টায় আমাদের অলরেডি ঐক্যমত হয়েছে, এই 30টা তো হচ্ছে, সে হানার সাথে কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় কথা ধরেন ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি, তা তো যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো বাদে তো সবই তো কি হয়ে যাবে, ইমপ্লিমেন্ট হয়ে যাবে না। তার মানে কি, আপনি যদি না ভোট দেন এখানে এই সমস্তগুলোর মধ্যে 10টা বা 12টা কি হবে, ইমপ্লিমেন্ট হবে না। সো আপনি যে না ভোট দেওয়ার তার আবার অনেকগুলো বিএনপির 31 দফায় আছে, 31 দফায় আছে। সো দ্বিতীয় আর একটা, ওইটাই আমি তো আসতাম, আপনি না ভোট দিচ্ছেন, আমার তো ইলেকশন ইশতেহারের মধ্যে আছে, আমি তো সংসদে যাচ্ছি, আমি তো এটা করব। সো না ভোট ইজ এ ওয়েস্টেজ, এবং না ভোটের কোনো ষড়যন্ত্র করে আপনি জুলাই সনদকে কোনোভাবে কি করতে পারবেন না, বিফলে দিতে পারবেন না। জি, অনেক ধন্যবাদ শাহরিয়ার কবির, ধন্যবাদ মাহমুদা হাবিবা, ধন্যবাদ জেসমিন টুরি। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।